নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। ফেসবুকে দেশ বিরোধী মন্তব্য করার অভিযোগে এক যুবককে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠল মেদিনীপুর স্টেশন চত্বরে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফেসবুকে দেশবিরোধী মন্তব্য করার জেরে এক যুবককে কান ধরে উঠবোস করালো উন্মত্ত জনতা। জানা গিয়েছে, অর্ঘ্য দে নামে এক যুবক তার ফেসবুক আইডিতে আই লাভ পাকিস্তান বলে একটি মন্তব্য করে। এরপরেই ক্ষোভ জন্মায় স্থানীয়দের মধ্যে। এরপরেই বৃহস্পতিবার রাতে মেদিনীপুর রেলওয়ে স্টেশনের কাছে যুবকের বাড়িতে বেশ কিছু স্থানীয় মানুষ চড়াও হয়। তাকে বাড়ি থেকে বের করে মেদিনীপুর স্টেশনের সামনে নিয়ে এসে প্রথমে কান ধরে উঠবোস করানো হয়, পরে নাক্ষত দেওয়ানো হয় বলে অভিযোগ। উত্তেজনা চরমে উঠলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে যুবককে থানায় নিয়ে যায়। যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না হলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার স্বার্থেই তাকে থানায় রাখা হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। জানা গিয়েছে, যুবকের বাবা রেলের একজন কর্মী। মেদিনীপুর স্টেশনের কাছে রেলের কোয়ার্টারেই বাবা মায়ের সাথে থাকত যুবকটি। ঘটনার পর থেকে আতঙ্কে ঘর ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা। শহীদরা সেনারা যে মারা গেছে, প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, দুঃখের ঘটনা। ফলে এরকম একটা সময়ে যখন সেনাবাহিনীর আত্মীয় স্বজনের প্রতি একটা সহমর্মিতা দেখানো প্রয়োজন এবং স্বাভাবিকভাবেই দেশের মানুষের একটা পাকিস্তানের প্রতি একটা বিদ্বেষ হয়ে গেছে। ফলে সেরকম একটা পরিস্থিতিতে কেউ আই লাভ পাকিস্তান লিখছে, সেটা ঠিক নয় আর কি। এবার যদি বলা যায় যে তার ব্যক্তিগত স্বাধীনতা সে লিখতেই পারে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই সময় যখন একটা সেন্সিটিভ বিষয়, তখন সেটা না লিখলেই ভালো আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে, তারপরেও আরও নানান প্রশ্ন তো উঠছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে কীভাবে বোম ওখানে আসছে, কারা বা এর সঙ্গে যুক্ত আছে, নানানভাবে ফলে সঠিক একটা তদন্ত হওয়া প্রয়োজন যে কে যুক্ত আছে, এবার তার শাস্তি হওয়া অবশ্যই। এরপরে যে সেটা এখন যারা করেছে সেটাও আসলে সেন্সিটিভ একটা বিষয়। তো এবার তারা যারা গিয়ে নাক্ষত দিচ্ছে, নাক্ষত দেওয়ালো যারা আর কি, এবার তারাও সেটা হয়তো ঠিক নয় আর কি, এভাবে ঠিক নয়। কিন্তু আবার যে আই লাভ পাকিস্তান লিখছে এরকম একটা পরিস্থিতিতে সেটা বলাটাও এই সেন্সিটিভ বিষয়টা সেটা বলাটা ঠিক না। আমরা ভারতকে অবশ্যই ভালোবাসি। ভারতের বুকে যদি কোনো রকম কোনো আঘাত হানে, যেই হানে, আমরা তার তীব্র নিন্দা করি এবং তার শাস্তি অবশ্যই দাবি করি। অপরদিকে পুলওয়ামা কাণ্ডের পরে নিজের ব্যক্তিগত মতামত ফেসবুকে পোস্ট করায় চরম হেনস্থার মধ্যে পড়তে হলো দীপায়ন ধর নামে এক প্রৌঢ়কে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার দীপায়ন ভারত পাক সংঘাতের আবহে যুদ্ধবিরোধী মতবাদ প্রকাশ করেছিলেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। এরপরই মেদিনীপুর শহরে বেশ কিছু যুবকের রোষের মুখে পড়েন তিনি। অভিযোগ, বুধবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে পথ আটকে বেশ কিছু যুবক প্রথমে গালিগালাজ এবং পরে মারধর করে দীপায়ন ধর নামে ওই ইঞ্জিনিয়ারকে। এরপরই বৃহস্পতিবার মেদিনীপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। শুক্রবার সকালে দীপায়ন ধরের সঙ্গে যোগাযোগ করেন ডিএসপি ও মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি। ইতিমধ্যেই জেলা পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শান্তির পক্ষে
সেই রকম একটা বিষয়কে প্রায় সেই শব্দগুলো, সেই লাইনগুলো উচ্চারণ করে করে ধাক্কাধাক্কি করা এবং শাসানো, সেট করা, এবং যাওয়ার সময় বলেও যায় যে আবার দেখে নেব। এবং এই ঘটনাটা অতর্কিত হওয়ার ফলে আমি কিছু বোঝার আগেই একটু মেরে টেরে তারপরে আমাকে একটা ধাক্কা মারে, আমি বনেটের উপর পড়ে যাই, গাড়ি স্টার্ট করে ওরা বেরিয়ে যায়। আমার পক্ষে কিছু ইয়ে করাই সম্ভব ছিল না সেই মুহূর্তে। তারপর আমি বাড়ি যাই, তারপরের দিন অভিযোগ দায়ের। হ্যাঁ, অভিযোগ দায়ের। তো মূলত হয়েছে আমার ধারণা যে আমার প্রোফাইলে কেউ আছে যে রেগুলার ফলো করছে। আপনি কি মনে করেন আপনার পোস্ট কি দেশ বিরোধী পোস্ট? না, আমি একদম মনে করি না। আমি মনে করি না যে ঘটনাগুলো ঘটছে, এই যে মব লিঞ্চিং হচ্ছে, এইভাবে আক্রমণ করা হচ্ছে। আমার দেশ গণতান্ত্রিক দেশ, বহু স্বর নিয়ে, বহুতা স্বর নিয়ে থাকার কথা। গণতান্ত্রিক দেশে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমার ধারণা থাকতে পারে, সেইটার বিরোধিতা হতে পারে, সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সরাসরি এটা একটা হিংস্রতারই নামান্তর। এবং আসলে গোটা পৃথিবীর ইতিহাস দেখলেও এটা দেখা যাবে যে রাষ্ট্রীয় কাঠামোকে প্রশ্ন করলে এবং তখন জাতীয়তাবাদটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। মেদিনীপুরে একজন ফেসবুকে কমেন্ট করেছিল, দেখুন আমরা যে ছাত্রের সম্বন্ধে ছাত্রী একটা বক্তব্য করেছিল, সেই বক্তব্য নিয়ে কিছু মানুষজনের কিছু অবজেকশন ছিল। সেই ছাত্রকে আমরা আমাদের থানায় নিয়ে এসেছিলাম, ওকে আমরা গাইড করেছি। বাকি ওই ছাত্রকে যে উল্টা ভাবে হুমকি দিচ্ছে কিছু লোকটা, যেটা আমার কানে আসছে, সেটা আমরা আইডেন্টিফাই করছি। আর ওখানে আমরা আমাদের থানা পক্ষ থেকে ওখানে আশেপাশে লোকে সতর্ক দিয়ে করেছি যে এই ধরনের ঘটনাটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না। ইঞ্জিনিয়ারকে একটা হুমকি দেওয়া হয়েছিল, ইঞ্জিনিয়ারকেও একটা হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা এই যে মোহনপুরে ওটাও ঘটনাতে আমরা আমাদের কেসটা স্টার্ট করছি। অ্যান্ড উনি আইডেন্টিফাই করতে পারেননি কারা এই কাণ্ডটা করেছে। যারাই ইনভলভ এই কাণ্ডে পাবেন, আমরা ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেব, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। স্যার, এই ধরনের ইনসিডেন্টগুলো এড়ানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখুন, আমরা অনেকগুলোকে সতর্কবার্তা দিচ্ছি। এটা এই দুটি ঘটনাটা আমাদের কানে আসছে। এখন আমি যে মানুষজনকে যেটা আছে, আমাদেরকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেটাও আমরা স্টার্ট করবো, সো দ্যাট মানুষজন এইরকম কাজটা না করে। যদি কোনো আপত্তিজনক মন্তব্য থাকে, যেটা আইনগত অপরাধ থাকে, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে, মানুষ নিজে হাতে আইন। জেলা সবলা মেলা শুরু হলো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। শুক্রবার মেলার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মেলা থেকে দুটি সরকারি বাসের উদ্বোধন করা হয়। জেলা সবলা মেলা শুরু হলো কেশিয়াড়িতে। শুক্রবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে মেলা চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার মহানির্দেশক কিরণ কুমার গোদালাকে সঙ্গে নিয়ে মেলা থেকে দুটি সরকারি বাসের উদ্বোধন করেন মন্ত্রী। হলদিয়া কেশিয়াড়ি ও কেশিয়াড়ি মেদিনীপুর রুটের দুটি বাস এদিন থেকেই চলাচল শুরু করে। মেলা উদ্বোধনে এসেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মন্ত্রী। তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক একদিন হঠাৎ করে বন্ধ রেখে দেয়, সব বাস বন্ধ। খুব কষ্ট পেয়েছেন সেদিন সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা। আমি জানতে পেরে মেদিনীপুর ডিপো থেকে 6খানা বাস চালিয়েছিলাম। তারা খুশি হয়ে আমাকে বলল, এটা যদি প্রতিদিন হতো আমরা অত্যন্ত খুশি হতাম। আমি আজকে তাই দুটো বাস এখান থেকে চালু করলাম। এদিন মঞ্চ থেকে কেশিয়াড়িতে বাসস্ট্যান্ড তৈরির কথাও বলে যান। 1 কোটি টাকা পরিবহন দপ্তর থেকে দেওয়া হবে বলে জানান। বাজার এলাকায় হাইমাস্ট বাতি স্তম্ভ লাগানোর বিষয়েও সাহায্যের আশ্বাস দিয়েছেন। যদিও এদিন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে আসতে পারেননি। আসেননি সাংসদ দেব এবং সন্ধ্যা রায়। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাই ভিড় পাতলা হতে শুরু করে। বিজেপির দাবি, তাদের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের কাউকেই ডাকা হয়নি। এদিন মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসের স্টল দেওয়া হয়েছে। তিনি যে লোনের ব্যবস্থা করেছেন, সেই লোনটা কিন্তু কম নয়। আজকে কেউ ছাড় পাবে। আজকে এইভাবে প্রকল্পগুলি রূপায়ণ হচ্ছে বলেই সুসজ্জিত দুটি বাসের আমরা সবাই দেখছি, এই বাসের যাত্রাপথ শুরু হচ্ছে পতাকার মধ্য দিয়ে। চালকদের অনুরোধ করছি, আপনারা বাস চালাবেন, শুধু হর্ন দেবেন। এখান থেকে পতাকা আনা হবে এবং আপনারা হর্ন বাজাবেন। সবাই মিলে জোরে করতালি আজকের এই শুভ মুহূর্তে এই কেশিয়াড়ি থেকে
আজকের এই দুটি বাসের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ব্যবস্থা মুহূর্ত থেকে আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম। আজকে কত কাজ করেছেন, আনন্দধারা, মুক্তিধারা, আপনাদের 4% ইন্টারেস্ট কমিয়ে 2%, 10% সাবসিডি যেটা বাম আমলে ছিল 30%। এই সবলাদের স্বনির্ভর করার জন্য যে রিমার্কেবল কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, আমি আশা করব আমাদের মায়েরা সেটাকে সামনে নিয়ে নিজেরা স্বনির্ভর হবে, এগিয়ে যাবে। গত কিছুদিন আগে আমি কেসিআরিতে এসেছিলাম, আমাকে সরকারি কর্মচারী শিক্ষকরা আবেদন করেছিলেন যে আমরা কেসিআরি থেকে সরকারি বাস পাই না, কিছু উচ্ছৃঙ্খল লোক একদিন হঠাৎ করে বন্ধ রেখে দেয়, সব বাস বন্ধ, খুব কষ্ট পেয়েছেন সেদিন সরকারি কর্মচারী শিক্ষকরা। আমি জানতে পেরে মেদিনীপুর ডিপো থেকে 6খানা বাস চালিয়ে দিয়েছিলাম। তারা খুশি হয়ে আমাকে বললো এটা যদি প্রতিদিন হতো আমরা অত্যন্ত খুশি হতাম। আমি আজকে 2টো বাস এখান থেকে চালু করলাম। এসবিএসটিসি সকালবেলা মেদিনীপুর ডিপো থেকে ছাড়বে, খড়গপুর সালুয়া গোপালী সালুয়া হয়ে কেসিআরিতে আসবে, অফিস এবং স্কুল ধরিয়ে দেবে সবাইকে। আবার বিকেলবেলা অফিস এবং স্কুল শেষ হওয়ার পরে সেম রুটে রিটার্ন করবে মেদিনীপুর। আরেকটা বাস ঠিক সেম আর্লি মর্নিং হলদিয়া থেকে ছেড়ে কাঁথি, এগরা, বেলদা হয়ে কেসিআরি আসবে। আবার বিকেলবেলা স্কুল এবং কলেজ শেষ হয়ে যাওয়ার পরে, অফিস শেষ হওয়ার পরে আপনাদের আবার বাড়ি পৌঁছে দেবে সেম রুটে। এই 2টো বাস আমরা দিলাম। ভবিষ্যতে এটা যদি আপনারা বেশি করে এনজয় করেন, কষ্ট উঠে যায়, তেলের পয়সাটা অন্তত উঠে যায়, প্যাসেঞ্জাররা চড়ে, আরো বাড়িয়ে দেব, আরো অনেক কাজ করবো, এটুকু আমি আপনাদের বলতে চাই। আমি কেসিআরির ভিডিওকে রিকোয়েস্ট করব, জেলা শাসকের গাইডেন্সে আমি 1 কোটি টাকা তাকে দেব, একটা বাস স্ট্যান্ড বানান, সুন্দর বাস স্ট্যান্ড, ভালো করে জায়গা থাকলে বানান, আমি 1 কোটি টাকা তাকে দেব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে। আর কেসিআরি বাজারে হাই মাস্ক, সেমি মাস্ক আলো দিয়ে যদি আলোকিত করতে চান বিডিও সাহেব, তাহলে তিনি একটা প্রপোজাল আমাকে পাঠাবেন। আমি যেমন শালবনি করে দিয়েছি, চন্দ্রকোনা রোডকে স্যাংশন করে দিয়েছি, এখানেও এই একইভাবে আলোকিত করব। সবাই ভালো থাকবেন ও মেলাতে খুব এনজয় করুন। সবাই ভালো থাকুন। জয় হিন্দ। অস্থায়ী কর্মীদের জায়গায় সরকার স্থায়ী কর্মী নিয়োগ করেছে, ফলে কাজ হারিয়েছেন 10 জন অস্থায়ী কর্মী। দাঁতন গ্রামীণ হাসপাতালের 10 জন কর্মী কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন শুক্রবার। এদিন হাসপাতালের সামনে অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। কোনো সমাধান না হলে আগামী 3 দিন ধরে চলবে অবস্থান কর্মসূচি। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক প্রভাকর সাউ বলেন, সম্প্রতি স্বাস্থ্য দপ্তর 10 জনকে 4র্থ শ্রেণীর স্থায়ী পদে নিয়োগ করেছে, ফলে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে অস্থায়ীদের আর কাজ দেওয়া সম্ভব নয়। শুক্রবার দাঁতন 1 নম্বর ব্লক অস্থায়ী কর্মচারী সমিতি আন্দোলনে নামে। ব্লকের প্রায় 50 কর্মচারী অবস্থানে বসেছেন। 2013 সাল নাগাদ রোগী কল্যাণ সমিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষ কাজের জন্য 4র্থ শ্রেণীর পদে কয়েকজনকে আবেদনের ভিত্তিতে কাজ করিয়ে আসছিল। কাজের ভিত্তিতে বর্তমানে মাসিক 2000 টাকা বেতনে কাজ করতেন তারা। সেই কাজ চলে যেতে বসায় মাথায় হাত পড়েছে তাদের। সুরাহার দাবিতে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন তারা। শুধু হাসপাতাল নয়, ব্লকের আরও কয়েকজনকে অস্থায়ী পদ থেকে সরানো হয়েছে বলে আন্দোলনে সামিল হয়েছেন যারা, তাদের দাবি। দাঁতন 1 ব্লকের অস্থায়ীভাবে যারা নিয়োগ সমস্ত দপ্তরে হয়েছিল, সেই দপ্তরে আমরা একটা ইউনিয়ন করি, ঠিকঠাক করে চলছিল। হঠাৎ করে আমাদের স্বাস্থ্য দপ্তরের 10 জন কর্মীকে ছাঁটাই করা হয় এবং খাদ্য দপ্তর থেকে একজনকে ছাঁটাই হয়, ইউবিআই ব্যাংক থেকে একজনকে ছাঁটাই হয়। তার প্রতিবাদে আমরা সমস্ত জায়গায় চিঠিপত্র দিই, কোনো সুরাহা না হওয়ার ফলে আমরা আজকে অবস্থান বিক্ষোভের পথে নেমেছি এবং অবস্থান বিক্ষোভটা আমাদের আজকে 3 দিন চলবে। অবস্থান বিক্ষোভের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা উপনেতৃত্বের কাছে যেন পৌঁছাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি যে এতদিন আমরা 10 বছর, 12 বছর, 15 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর সবাই কাজ করার পরে এখন যদি এই মুহূর্তে আমাদেরকে বের করানো হয় তাহলে আমরা কোথায় যাব? 2000-2500 টাকা পাই আমরা বেতন। এই সমস্ত দেখছেন খুব গরিব বাড়ির ছেলে, ওরা কেউ হ্যান্ডিক্যাপ, কেউ ওনারা, তা সেইটা নিয়ে আমাদের জীবিকা নির্বাহ ছিল, সেইভাবে আমাদের সংসার চলে। তারপরে হঠাৎ যদি এখন বের করানো হয় আমরা কোথায় যাব?
এই আন্দোলনের জন্য আমরা অস্থায়ী হয়নি। আমরা এমনিতেই কাজ করে আছি এবং হসপিটাল থেকে যা আমাদের পেমেন্ট দেওয়ার কথা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট তো সবই ঠিক হতো। হুট করে দেখলাম যে পার্মানেন্ট নিয়োগ হয়ে যাচ্ছে। তারপর ফেব্রুয়ারি থেকে আমাদের বলে দিলেন যে 1 ফেব্রুয়ারি থেকে তোমরা আর কেউ আসবে না, কারণ আমাদের পার্মানেন্ট নিয়োগ হয়ে গেছে আর তোমাদের এখানে কোনো দরকার নেই, তোমরা আর আসবে না হসপিটালে। তখন আমরা ভাবলাম যে প্রসেসিং বেসিসে আমাদের নিয়োগ হলো, সব কিছু হলো, এই মুহূর্তে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এখানে এলাম, এসে 3 বছর কাজ করার পরে মোটামুটি বিএমএস সেদিনকে হঠাৎ করে জানিয়েছে, তার মধ্যে আমরা 4 মাস করে একজন পেমেন্ট পাইনি, তাও না দিয়েছে নেই, যেদিন হোক দিবে। এবারে তোমার হঠাৎ করে 11 তারিখে হঠাৎ করে বিএমএস বলেন কোনো কাজকর্ম করা যাবে না। আমাদের আর্কেস থেকে আমাদের বন্ধ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের টোটালটাই বন্ধ। আর্কেস থেকে কোনো টাকা পয়সা নেই, আমরা দিতে পারবো না, আমার কোনো ফান্ড নেই, আমি কোথা থেকে দিব। এবারে তখন যখন আমাদেরকে টাকা পয়সা কোনো কিছু দিল না, এবারে আমরা আমাদের ব্যবস্থা দাবিকরণগুলো মোটামুটি আমাদের চাকরি এরকম মোটামুটি একটা স্থায়ীকরণ করে দিচ্ছে। কি দাবি ওদের, কি যারা গণ ডেপুটেশনকে অবস্থান বিক্ষোভে এসেছেন, তারা বিভিন্ন সময় নিজেদের কাজ শেখার জন্য তৎকালীন বিএমএসের কাছে মৌখিক আবেদন করেন এবং সেই মতো কিছুদিন বিনা পারিশ্রমিকে কর্ম করার পর তারা কিছু পারিশ্রমিক পাওয়ার জন্য অনুরোধ করেন বিএমএসের কাছে। সেই হিসাবে তৎকালীন বিএমএস আরকেএস মিটিংয়ে আলোচনা করে 120 টাকা করে দৈনিক ভাউচার সই করে ওনাদের এই টাকা দেওয়া হতো এবং মাসে মোট 10 দিনের কাজ করতে বলা হতো। সেই হিসাবে টাকাটাও পেত 1200 থেকে 2000-এর মধ্যে। এমত অবস্থায় ফেব্রুয়ারি মাসে 10 জন স্থায়ী কর্মচারী হাসপাতালে গ্রুপ ডি কাজে নিযুক্ত হয়। তাই সিএমএস বলেছেন যে যারা মৌখিক আবেদন ভিত্তিতে এতদিন কাজ করেছিলেন তাদের আর কাজে রাখা যাবে না এবং কোনো গভর্নমেন্ট ফান্ড থেকে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। সরকারি চাকরি কিংবা ক্ষতিপূরণের দাবিতে মেদিনীপুর শহরে পথ অবরোধ করল মাওবাদীদের হাতে নিখোঁজ পরিবারের সদস্যরা। মাওবাদীদের দ্বারা অপহৃত কিংবা মৃতদের উপযুক্ত নথি না পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না বলে জানান তৃণমূল বিধায়ক। মাওবাদীদের হাতে নিখোঁজদের চিহ্নিতকরণ সম্ভব হচ্ছে না, তাই সরকারিভাবে চাকরি দেওয়া কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা সম্ভব হচ্ছে না বলে দাবি তৃণমূল বিধায়কের। কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা মারা গেছেন মাওবাদীদের হাতে। নিখোঁজ আছেন 7-8 বছর ধরে, কিন্তু আজও তাদের পরিবার বঞ্চিত সরকারি বিভিন্ন সহযোগিতা থেকে। 2007-এর শেষ থেকে শুরু পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ চলেছিল 2011 পর্যন্ত। সিপিএম নেতাকর্মীদের পাশাপাশি মারা গিয়েছেন বা নিখোঁজ রয়েছেন বহু সাধারণ মানুষ। তৎকালীন সরকার এবং পরবর্তী ক্ষেত্রে বর্তমান সরকারও ঘোষণা করেছিলেন সেই সমস্ত পরিবারের পাশে থাকার, কিন্তু কিছু হলেও আজ পর্যন্ত বেশিরভাগ পরিবারই সরকারি সহযোগিতা পাচ্ছেন না। তাই বারবার জেলা শাসক বা জেলা পুলিশ সুপারকে জানিয়েও কাজ না হওয়ায় এদিন মেদিনীপুর শহরে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তারা, বিক্ষোভও দেখান। পরিবারের সদস্যদের বক্তব্য, যেখানে মাওবাদীরা সরকারি সহযোগিতায় বহাল তবিয়তে রয়েছে, সেখানে যারা তাদের হাতে খুন হয়েছিল তারাই আজকে ব্রাত্য। সরকারি সাহায্যের দাবি নিয়ে পথ অবরোধের পাশাপাশি জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় মাওবাদীদের হাতে শহীদ এবং নিখোঁজ হওয়া পরিবারের সদস্যরা। সমস্যাটা মেনে নিয়েছেন তৃণমূলের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। তার দাবি, মাওবাদীদের হাতে অপহৃত কিংবা মৃতদের এখনও উপযুক্ত নথি পাওয়া যাচ্ছে না, আর সে কারণেই তাদের সরকারি চাকরি দেওয়া কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। বিক্ষোভের পরেই জেলা শাসকের সঙ্গে দেখা করেন মঞ্চের 7 সদস্য। এই সমস্যা কবে সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়।
যারা বাইরে আছে তারা সরকার হিসাবে পুরো জায়গাটা নিয়ে রাখো। হাত যারা এখনো পর্যন্ত বাইরে আছে তারা হাতে হাত ধরে সবাই আপনাদের কটা মেয়ে পুলিশ দিয়েছেন মিছিলে ঘোষণা করেছিল যে যেসব পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে একটা করে চাকরি দেওয়া হবে সরকারি, এবং সরকারি যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আমরা রাজ্য থেকে 1 লাখ টাকা পেয়েছি, কেন্দ্রের টাকাটা পাইনি। আমাদের থানায় ডিএম অফিসে আমরা যেও আমাদের কোনো কাজ হয়নি, তার জন্য আমরা এই পথে যৌথ মঞ্চ তৈরি করেছি। সেই যৌথ মঞ্চে আমরা আন্দোলন করছি। বারবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি আমরা, কিন্তু একটা চাকরির জন্য মুখ্যমন্ত্রী কোনো কথাই আমাদের শুনছেন না, বলছেন দেওয়া হবে দেওয়া হবে। দীর্ঘ 10 বছর ঘুরছি। 5 আর 2000 সালে আমার হাজব্যান্ডকে মারে, আর আমি 2টা বাচ্চা নিয়ে আজ খুব অসহায়ভাবে জীবনযাপন করছি। আমরা অনশন করব, আমরা মারা যাবো, রাস্তায় বসেই মারা যাবো। কি করবো বলুন, আমরা বাচ্চা নিয়ে কি করবো? যে মাওবাদীদের হাতে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের দাবি যে তাদের সরকারি ক্ষতিপূরণ তারা পাচ্ছেন না, কি বলবেন? সমস্যা হচ্ছে যারা মাওবাদীদের হাতে মারা গেছে বলে দাবি করছে, অনেক ফ্যামিলি আছে যাদের ডেড বডিও পাওয়া যায়নি। স্বাভাবিক কারণে সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা থাকলেও তাদেরকে পুনর্বাসন দেওয়া বা তাদের কোনো ব্যবস্থা নিতে গেলে আগে তাদের ডেথ সার্টিফিকেটটা তো দরকার। সেই ডেথ সার্টিফিকেটটা অনেক পাওয়া যাচ্ছে না। 1 2 হচ্ছে যারা মাওবাদীদের হাতে মৃত্যু হয়েছে সেই মাওবাদীদের যারা আইডেন্টিফাই করতে পেরেছে যে আমরা মারা গেছি, অ্যাকচুয়ালি আইডেন্টিফাই হয়েছে, সেই সমস্ত লোকদের নিশ্চিতভাবে সরকার একটা চিন্তা ভাবনা করছে। আমার কাছে যা খবর আছে তাতে মনে হয় যে শীঘ্রের মধ্যে সরকার এটা একটা ব্যবস্থা নেবে। এবং সবচেয়ে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে যারা মারা গেছে তাদের যারা এরা আছে নমিনি, সেই নমিনিদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা নিশ্চিতভাবে করবে। এবং আমার মনে হয় নমিনিদের অনেকে আছে যারা পড়াশোনার মধ্যে নেই, তাদের ফ্যামিলি সম্পর্কে সরকারের নিশ্চয়ই চিন্তা ভাবনা থাকবে। কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারকে আলু কেনার দাবিতে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে চন্দ্রকোনা রোড এলাকায় জাতীয় সড়ক অবরোধ করল কৃষকরা। জাতীয় সড়কের ওপরে আলু ঢেলে বিক্ষোভ দেখান কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, গড়বেতা, চন্দ্রকোনা টাউন সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে আলুর চাষ হয়ে থাকে, কিন্তু বর্তমানে এই আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে। বর্তমানে 2 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু, যে কারণে ঋণ নিয়ে আলু চাষ করা কৃষকেরা সর্বশান্ত হতে বসেছে। তাই এই পরিস্থিতি থেকে সরকারকে উদ্ধারের দাবি করে চন্দ্রকোনা রোড এলাকার চৌমাথা মোড়ে বেলা 11:30 নাগাদ প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছু কৃষক। অবরোধ আন্দোলনের নেতৃত্ব ছিল সারা ভারত কৃষক সভা। সংগঠনের ব্যানারে কৃষকেরা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল ঘুরিয়ে অবরোধে সামিল হন। পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নীল রঙের জামা, নীল জামা আমরা দাবি করি। এখন যখন আমরা এখানে রোডের মধ্যে দাঁড়িয়ে কিলোমিটার লম্বা শুরু হয়েছে, গত 2 দিন ধরে আপনারা জানেন শুরু হবে ফসলের লাভজনক দাম দিতে হবে। আমি নতুন কমিশন যা ঘোষণা করেছিলেন যে ফসলের লাভজনক মানে 1.5 গুণ উৎপাদন খরচ যা হবে, শুধু আলু না,
হারে মার খেয়েছে আপনারা জানেন। আমরা 22-24 পালিয়ে বেরোচ্ছেন বিজেপি গভর্নমেন্টের প্রধানমন্ত্রী সহ পাঁচজনই বক্তব্য রাখছে। দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনা ঘটেছে। আরে ব্যানারটাই ছেড়ে দাও ও ভাই, ঠিক থাকে না একদম। বিক্রি তো কোনো কথাই নেই, কোনো মহাজন তো কথা বলেনি, বিক্রি হয়েই নি এখনো। উপায় আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই তো আমাদের। না, সব মহাজনের কাছে ঋণ দেওয়া হয়েছে। ঋণ 1 লক্ষ টাকার মতো নেওয়া হয়েছে। ফলন বিঘা প্রতি খরচ তো 25,000 টাকা করে। আলু ভালো ফলন যদিও হয়েছে, কিন্তু দাম তো একবারে নেই। আজকে তো 200 বাজার বলছে আজকে। আমার নাম বিকাশ রায়। চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে, এই আন্দোলনে নামল সিপিএম। শুক্রবার বেলদাতে চোর ধরো জেল ভরো এই আন্দোলনে নেমে মিছিল করা হয়। বেলদা বাজার পরিক্রমা করে মিছিল। এদিন চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবি তোলা হয়েছে মিছিল থেকে। সিপিএমের বেলদা এরিয়া কমিটি দাবি তোলে চোরেদের ধরে জেলে ভরার। কর্মী সমর্থকেরা মিছিলে এদিন অংশ নেন। মিছিল শেষে একটি পথসভাও সংগঠিত করা হয় বেলদাতে। লোপান করলে কেন রাজ্য সরকার জবাব চাই? নামে গঠন করে সমস্ত তথ্য প্রমাণ লোপান করলে কেন রাজ্য সরকার জবাব চাই? তথ্য লোপানকারী অফিসারদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কাণ্ডে তথ্য লোপানকারী অফিসারদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কাণ্ডে প্রতারকদের কাছ থেকে টাকা আদায় করে ক্ষতিগ্রস্তদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। জেলায় ছেলে ধরা এসেছে, এটা একেবারেই গুজব। এই গুজবে কেউ কান দেবেন না, অযথা কাউকে হয়রানি করবেন না। সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে খবর দিন। এই প্রচার জেলা জুড়ে জনস্বার্থে নানাভাবে চালালেও ফের কাঁথির কেশকুণ্ডাতে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপ্রহার করল স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গণপ্রহার চালায় উত্তেজিত গ্রামবাসী। কাঁথি থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। এরপর ওই ব্যক্তিকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। কাঁথি থানার পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আটক ব্যক্তির কথাবার্তায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি একজন ভবঘুরে। জেলা পুলিশের এত প্রচারের পরও এরকম ঘটনা অমানবিক। ইতিমধ্যে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি চালিয়েছে গ্রামবাসীরা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী এই কদিনে প্রায় 16 জন সাধারণ মানুষকে মারধর সহ হেনস্থার শিকার হতে হয়েছে। এরা প্রত্যেকেই জেলার মানুষ। এক প্রান্ত থেকে কর্মসূত্রে আরেক প্রান্তে যেতে গিয়ে এমন শিকার হতে হয়েছে তাদের। এর মধ্যে 80 বছরের বৃদ্ধকেও গণধোলাই দেওয়া হয়েছে বলে অভিযোগ। 8 জন ভবঘুরেকে গণধোলাই করার রিপোর্ট রয়েছে পুলিশের কাছে। এর মধ্যে সমাজবিরোধী বা ছেলে ধরা বলে কাউকেই পুলিশ পায়নি। তাই এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কি কারণে তোমাকে ধরেছে? হ্যাঁ, গত 11 বছর ধরে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়। জেলায় বিশ্ববিদ্যালয়ের পর এবার মেডিকেল কলেজের দাবিও পূরণ হলো পূর্ব মেদিনীপুরে। 1.5 শতকেরও বেশি সময় পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মেডিকেল শিক্ষার নিজস্ব ঠিকানা তৈরি হলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তমলুক জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা স্বাস্থ্য দপ্তরের চিহ্নিত জমিতে শুক্রবার থেকে শুরু হয়ে গেল তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ার কাজ।
দূর নিয়ন্ত্রণ পদ্ধতিতে হুগলির তারকেশ্বর থেকে যে কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জেলার নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ডিস্ট্রিক্ট মেডিসিন রিজার্ভ শিলান্যাস এবং কাঁথি মহকুমা হাসপাতালের মাতৃমা ইউনিট ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জেলার এই 3 প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও জেলার 3টি জায়গায় ছিল অনুরূপ কর্মসূচির আয়োজন। তমলুকে মেডিকেল কলেজ এবং হাসপাতালের শিলান্যাসে উপস্থিত ছিলেন পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক সুকুমার দে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল এবং অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কাঁথির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরিষেবার পালকের নতুন একটি দিক উন্মোচিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মাস আগে আমরা সেই মুহূর্তের জন্য আমি আপনি সবাই আমরা প্রহর গুনছি। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি ঘোষণা আমাদের এই জেলার মানুষের যে দাবি ছিল, দুটো দাবি, সে দুটো দাবি তিনি আমাদের পূরণ করলেন। একটি, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষকে সামনে রেখে গত 2রা অক্টোবর আমাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের দেওয়া 20 একর জায়গায় মহিষাদলের কাপাসেড়াতে তিনি সরকারি বিশ্ববিদ্যালয় আমাদের এই জেলাকে দিয়েছেন। আর আজকে দিলেন তমলুক তাম্রলিপ্তে মেডিকেল কলেজ এবং হসপিটাল। এই মেডিকেল কলেজ এবং হসপিটাল হলে কি কি সুবিধা আমরা পাবো? এখানকার যে বেডের সংখ্যা 415 থেকে 500 হয়েছে বর্তমানে, এটা 1200তে গিয়ে পৌঁছাবে। আমরা এখানে 100 জন ডাক্তারকে পাবো, যারা প্রতি বছর তারা MBBS পাস করবেন এবং তারা তাদের পড়াশোনা চলাকালীন তারা হসপিটালে তারা আমাদেরকে সাহায্য করবেন, ডাক্তারদের সাহায্য করবেন। এটা আমাদের একটা বড় পাওনা। সরকারি মেডিকেল কলেজগুলিতে যে পরিষেবা এবং যে উচ্চতা আছে, তাতে আমার মনে হয়। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।